87 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। প্রথম 4 ঘন্টায় ভোটের হার 20% নিচে। স্থগিত 20 উপজেলা নির্বাচন হবে 9 জুন। এখনো স্বাভাবিক হয়নি উপকূলের জনজীবন, দৃশ্যমান হচ্ছে উপকূলের ধ্বংসযজ্ঞ। এবারও বুক চিতিয়ে দুর্যোগ থেকে রক্ষা করল সুন্দরবন। সপ্তাহ ব্যবধানে নরসিংদীকে আবারও রাজনৈতিক হত্যাকাণ্ড। এবার সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, পরিকল্পিত দাবি স্বজনদের। এমপি আনার হত্যার জট খুলেনি এখনো। ডিএনএ পরীক্ষায় কলকাতায় যাচ্ছে মেয়ে। মূল পরিকল্পনাকারীকে ফিরিয়ে আনার চেষ্টায় পুলিশ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। তৃতীয় ধাপে 87 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকালে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে উপস্থিতি। বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলে, তবে কয়েকটি কেন্দ্রে হয় প্রার্থী সমর্থকদের সংঘর্ষ। সুনামগঞ্জে অস্ত্রসহ আটক হয় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট। সহকর্মীদের তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 87টি উপজেলায় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। বেশিরভাগ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট হলেও কয়েকটি কেন্দ্রে কিছু বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। রংপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে 13টি উপজেলায় ভোট গ্রহণ চলে। সকাল থেকে কেউ পায়ে হেঁটে, কেউ অটোরিকশা, আবার কেউ ভ্যানযোগে দল বেঁধে আসেন কেন্দ্রে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করে আনসার, পুলিশ, র্যাব ও বিজিবি। এছাড়া জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকেও আমরা সবসময় আহ্বান জানাই যে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে, তো এই পরিবেশে ভোট দিতে পারবেন এসে, এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করাটা আপনার একটা নাগরিক দায়িত্ব। সেই দায়িত্বটা জনগণ পালন করবে, এটা প্রত্যাশা। মানিকগঞ্জে এদিন সকালে শুরু হয় তৃতীয় ধাপের ভোট। এ ধাপে জেলার সদর ও সাটুরিয়া উপজেলার 170টি কেন্দ্রে ইভিএমে চলে ভোট গ্রহণ। জামালপুরে 2 উপজেলায় মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় চলে ভোট গ্রহণ। মাদারগঞ্জ উপজেলার কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। সকাল 7টার সময় লাইনে দাঁড়াইছি। আমরা খুব শান্তশিষ্ট মতো ভোট দিতে আসি। দীর্ঘ 20 বছর পর ভোট দিতে এসেছি। সকাল 7টা থেকে লাইন। আজ 20 বছর পর আমরা কোনো কেন্দ্র আসতে পারি নাই। আজকে আমরা সুযোগ পাইছি, আমরা লাইনে দাঁড়াইছি। এদিকে চট্টগ্রামের পটিয়ায় জোরপূর্বক ভোট নেওয়ার গুজব ছড়িয়ে পড়লে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় লাঠিসোঁটা নিয়ে হামলাও করা হয়। এ সময় কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। পরে পুলিশ ম্যাজিস্ট্রেট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন সকালে সুনামগঞ্জের দোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেশীয় অস্ত্রসহ চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট মাসুক মিয়াকে আটক করে পুলিশ। পরে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় শেষ হয়েছে ভোট গ্রহণ। সেখান থেকে ভোটের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী কাজী সাহেদ। রাজশাহীতে তৃতীয় ধাপের ভোট গ্রহণ আজ সকাল থেকে শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু রাজশাহীতে প্রথম এবং দ্বিতীয় দফায় 5টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয় এবং 5 জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। আজকে ইতিমধ্যেই ভোট গ্রহণ শেষ হয়েছে রাজশাহীর পবা এবং মোহনপুর উপজেলায়। আমরা যদি একটু দেখাই যে ভোট গ্রহণ শেষে ইতিমধ্যেই কিন্তু ভোট যারা আছেন ভোট কেন্দ্রের বাইরে, যারা প্রার্থীদের সমর্থক, তারা এখানে অবস্থান করছেন। ভেতরে ভোট গ্রহণ শেষে ভোট গণনার যে প্রস্তুতি সেটি নির্বাচন ভোট গ্রহণ কর্মকর্তারা। আপনার মাধ্যমে যে তথ্য দিতে চাই, রাজশাহীর 2টি উপজেলায় পবা এবং মোহনপুরে মোট 12 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে পবা উপজেলার মোট যে প্রার্থী ভোটার সংখ্যা সেটি 2,60,800 জন। এছাড়া এখানে যে মোহনপুর উপজেলায় সেখানে ভোটার 1,45,543 জন। বলা যায় যে ভোটারদের মধ্যে সকাল থেকে এক ধরনের যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল, কিন্তু কোনো রকম সহিংসতার ঘটনা ঘটেনি। তবে পবা উপজেলার পারিলাই একটি কেন্দ্রে শুধুমাত্র আমরা দেখেছি যে সেখানে চেয়ারম্যান প্রার্থীর 2 জন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং একজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাত করা হয় এবং সেখানে যিনি ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তিনি তার সমর্থকের সেই রক্তমাখা কাপড় নিয়ে বসেছিলেন। ফলে শান্তিপূর্ণভাবে রাজশাহীর যে 2টি উপজেলায় আজকে ভোট গ্রহণ হচ্ছে সেগুলোতে শেষ হয়েছে।
ভোট গণনার যে প্রস্তুতি সেটি চলেছে। তবে ভোটার উপস্থিতি সকাল থেকেই কিন্তু কম। আমরা বিভাগীয় কমিশনার যখন সকালে ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি বলছিলেন যে আবহাওয়ার যে ব্যবসা গরম, এছাড়া কৃষি প্রধান অঞ্চল হওয়ায় এইখানে ধান কাটার শ্রমিকরা ভোট কেন্দ্রে আসেননি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা আসবেন শেষ পর্যন্ত আমরা দেখেছি যে ভোটার যে উপস্থিতি সেটি প্রথম এবং দ্বিতীয় দফা যে ভোটারের খরা ছিল কেন্দ্রগুলিতে, এবারও কিন্তু আমরা দেখলাম তৃতীয় দফাতেও একই অবস্থা। নির্বাচন কমিশনের স্থানীয় নির্বাচন কর্মকর্তা যেটি বলছেন যে ভোট 30 থেকে 35% দিকে যেতে পারে। তবে মোহনপুর উপজেলায় কিছুটা বাড়তে পারে পবা উপজেলা থেকে ভোটের হার। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ বিশেষ। দর্শক, এবারে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে, দিনভর ভোটের পরিবেশ কেমন ছিল জানাবেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের এই তৃতীয় ধাপের নির্বাচন বগুড়াতে কিন্তু আসলে প্রার্থীদের পাল্টাপাল্টি নানা অভিযোগ, জাল ভোট দেওয়ার চেষ্টা, কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা সহ নানা অভিযোগের মধ্য দিয়ে কিন্তু 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে এখনই কিন্তু গণনার কার্যক্রম শেষ হয়নি, যেহেতু ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা এখনো রয়েছে। তাদের ভোট গ্রহণ কার্যক্রমগুলো শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ভোট গণনা এখনো অধিকাংশ কেন্দ্রেই শুরু হয়নি। আপনি জানেন যে গ্রাম অঞ্চল এবং এই অঞ্চলগুলোতে শেষের দিকে কিন্তু ভোটারদের উপস্থিতি বাড়ে এবং আজকে কিন্তু দিনভর বগুড়াতে প্রতিকূল আবহাওয়া ছিল, ব্যবসা গরম ছিল। এই জন্য মানুষ কিন্তু সকালের দিকে ভোটার উপস্থিতি একদমই কম ছিল। তবে পুরুষ ভোটারের থেকে কিন্তু নারী ভোটারের উপস্থিতি সকাল থেকেই বেশি ছিল। তন্নি, এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই। এই তৃতীয় ধাপের যে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিল তাকে কিন্তু দুপুরের পরে বরখাস্ত করা হয়েছে, কারণ বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচনও কিন্তু স্থগিত করা হয়েছে। ব্যালটে প্রার্থীর যে প্রতীক ছিল সেই প্রতীক কিন্তু সঠিক ছিল না। প্রতীক বরাদ্দের সময় যে প্রতীক প্রার্থীকে দেওয়া হয়েছিল আইসক্রিম মার্কার প্রতীক, সে কিন্তু আজকে যখন ভোটাররা ব্যালটে ভোট দিতে যায় তখন দেখে সেখানে কুলফি আইসক্রিমের কিন্তু প্রতীক দেওয়া ছিল, যে কারণে ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচন কিন্তু সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছিল। একই সাথে সকাল থেকেই বগুড়া সদর, শাহজাহানপুর, শিবগঞ্জ এই 3টি উপজেলাতেই কিন্তু বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের কিন্তু বারংবার অভিযোগ এসছে যে তাদের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। এই অভিযোগ কিন্তু কোনো একজন নির্দিষ্ট প্রার্থীর বিরুদ্ধে না, প্রত্যেক প্রার্থী অপর প্রার্থীদের, তাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে এইরকম অভিযোগের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে 4টা পর্যন্ত ভোট গ্রহণ। আমি যে কেন্দ্রে এখন দাঁড়িয়ে আছি বগুড়ার শিবগঞ্জের মাহিশহর ডিগ্রি কলেজ, এখানে মোট ভোটার ছিল 3742 জন। আমার এখানকার যে প্রিজাইডিং অফিসার তার সাথে কথা হলো, তিনি যেটি জানালো যে এখানে কিন্তু 45% বেশি ভোট কিন্তু কাস্ট হয়েছে। এবং সার্বিকভাবে যদি বলি যে বগুড়ায় কিন্তু তৃতীয় ধাপে গত 2 ধাপের থেকে ভোটার উপস্থিতি সার্বিকভাবে কিছুটা হলেও বেড়েছে। তবে ভোটের যে পরিবেশ ছিল তা নিয়ে অসন্তুষ্ট আসলে অনেক প্রার্থী এবং তাদের সমর্থকরা। তন্নি, বগুড়া থেকে নির্বাচন শেষে ভোট গণনা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে এটিই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে সঞ্জু। দর্শক, বগুড়া থেকে জানাছিলেন সঞ্জু রায়। এবারে যেতে চাই নরসিংদীতে আমাদের আরেক সহকর্মী সুমন বর্মনের কাছে। সুমন, নরসিংদীতে উপজেলা নির্বাচন শেষ হয়েছে, ভোট গণনা চলছে, কেমন পরিবেশ ছিল দিনভর জানাবেন। লিনিয়া, তৃতীয় ধাপে নরসিংদীর 2টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু গত বুধবার নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যার জের ধরে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত হয়ে গিয়েছে। তাই আজকে নরসিংদীর শুধুমাত্র শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখেছি এবং প্রতিটা কেন্দ্রে খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন 4টা বাজে, 4টা বাজার সাথে সাথে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত সমাপ্ত করেছে এখানের প্রিজাইডিং অফিসার। এখন প্রতিটি কেন্দ্রের ব্যালট বাক্স একটি নির্দিষ্ট কক্ষে আনা হচ্ছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে সেই সকল ব্যালট বাক্স গণনা শুরু করা হবে এবং এই জন্য এরই অংশ হিসাবে নির্বাচন
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ এবং ভাইস চেয়ারম্যান মহিলার প্রার্থীর প্রতিনিধিদের বাছাই করা হচ্ছে। তারা মূলত উপস্থিতিতে এই ভোট গ্রহণ শুরু হবে। একই সঙ্গে আমি আপনাকে জানিয়ে দিয়ে রাখতে চাই, নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এখানে চেয়ারম্যান পদে 4 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই ছিল নরসিংদীর শিবপুর থেকে উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ সুমন আপনাকে। নরসিংদী থেকে আমাদের সহকর্মী সুমন বর্মন যুক্ত হয়েছিলেন। দর্শক, এবারে মৌলভীবাজার থেকে সালে এলাহি কুটি ও কুমিল্লা থেকে সুমন কবির যুক্ত হবেন আমাদের সাথে। শুরুতে যাচ্ছি মৌলভীবাজারে। সালে, দিনভর ভোটের পরিবেশ কেমন ছিল? ভোট গণনা শুরু হয়েছে কিনা, যেহেতু 4টায় ভোট শেষ হয়েছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারে দুটি উপজেলায় আজকে এই উপজেলা পরিষদের তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 160টি কেন্দ্রে এই ভোট সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবং আপনি জানেন যে এই যে দুটি উপজেলা হচ্ছে চা শ্রমিক অধ্যুষিত এবং আদিবাসী অধ্যুষিত। এই যে উপজেলায় 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরে স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাদের ভোট গণনা শুরু করে দিয়েছেন এবং ভোটের যে শুরু করার জন্য যে প্রতি এজেন্টের প্রার্থীর একজন করে এজেন্ট রেখে ভোট গণনা শুরু হয়েছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই যে দুটি উপজেলায় আমাদের এবার ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং ভোটে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা বিভিন্ন কেন্দ্র দেখেছি সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ে। আশা করা হচ্ছে যে ভোটারের উপস্থিতি একটা আশাব্যঞ্জক ভোটার উপস্থিতি রেজাল্ট পাওয়া যাবে এবং যেসব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করায় প্রার্থীরাও এখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ভোটারদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা গেছে যে বিভিন্ন কেন্দ্রে ভোটাররা, বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকায় ভোটাররা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন এবং ভোটের যে তারা বলেছেন তারা যেসব প্রার্থীকে ভোট দিয়েছেন সেই সব প্রার্থীরা তারা নির্বাচিত হবেন। এখানে কোনো রকম ভয় ভীতি ঊর্ধ্বে উঠে প্রার্থীরা ভোট দিয়েছেন এবং আমার পিছনেই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে এখন ভোট গণনা শুরু হয়েছে। এখানে ভোটের যে হিসাবটি হয়েছে প্রায় 32% ভোট এখানে কাস্ট হয়েছে এবং ভোটের যে হিসাব চলতেছে। এবং যেটি বলা যায় যে এই তৃতীয় ধাপের যে মৌলভীবাজারের যেটি উপজেলা নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব আমাদের কুমিল্লার সহকর্মী সুমনের কাছে। সুমন তার এলাকার সর্বশেষ নির্বাচনী পরিস্থিতি আমাদেরকে জানাবে। সুমন। জি আলিম, আপনাকে ধন্যবাদ। যেটা বলছিলেন কুমিল্লা 4টি উপজেলা আসলে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষভাবে শেষ হয়েছে। আপনাকে জানিয়ে রাখি কুমিল্লা যে পরিস্থিতি আমি দেখেছি, আসলে সকাল থেকে বিকাল 4টার মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সব ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভোট গ্রহণ আসলে গণনা হচ্ছে। আপনার খুব সুন্দরভাবে কুমিল্লা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আপনারা একটা জানিয়ে রাখি কুমিল্লা আপনি দেখতে পাচ্ছেন তারা ভোটগুলো আসলে গণনা করছেন। তবে কুমিল্লার যে অবস্থা তাতে আমরা দেখেছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি যে কেন্দ্রে আছি আসলে এখান থেকে যদি একটু কথা বলতে চাই, বিভিন্ন আপনি দেখছেন ভোট গণনা শুরু হয়েছে। তবে শান্তিপূর্ণভাবে যে ভোট গণনা অনুষ্ঠিত হয়েছে এতে আপনাদের যারা ভোটার ছিলেন এবং যারা এজেন্ট ছিলেন তারা আসলে কি ধরনের ভূমিকা রেখেছে আমাদেরকে জানাচ্ছেন। আসলে ময়নামতি ঐতিহ্যবাহী ময়নামতি লীলাভূমিতে যে আমাদের ভোট কেন্দ্রগুলা বা পাহাড়ের উপরে ময়নামতি হাই স্কুল অ্যান্ড কলেজ এন্ড আমাদের এখানে ময়নামতি প্রাথমিক বিদ্যালয়, এখানে বরাবরই সুন্দর। যেমন ময়নামতির নাম সুন্দর, তেমনি আমাদের নির্বাচনটা সবসময় সুন্দর হয়। হ্যাঁ, এখানে নিরপেক্ষ কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, খুব সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারছি ময়নামতিবাসীকে এবং এখানে যারা মেহমান আসছেন সবাই। উনি যেটা বলছিলেন কুমিল্লা আমরা দেখেছি 4টি উপজেলা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং আপনার দেখেছি 4টি উপজেলা কোনো ধরনের বড় ধরনের ঘটনা না ঘটে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে। মানুষ শান্তভাবে ভোট প্রদান করেছেন, যদি ভোটার উপস্থিতি কম ছিল তারপরে মানুষ ধন্যবাদ জানিয়েছে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে এত সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য। তবে আরেকটু জানি রাখি কুমিল্লা আসলে আমরা দেখেছি 4টা উপজেলায় আসলে 14 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে
হয়েছে, তার মধ্যে আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে ছিল দেবিদ্বার এবং বুড়িচং উপজেলা। আমরা দেখেছি বুড়িচং উপজেলা আসলে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, দুই ভাই এখানে ইলেকশন আপন দুই ভাই। সেই সাথে যদি আপনাকে একটা জানিয়ে রাখি, দেবিদ্বার আসলে এমপির ভাই একজন ইলেকশন করেছে, এবং সেই সাথে দেবিদ্বার উপজেলা উত্তর জেলা যে সভাপতির আসলে ওনার স্ত্রী শাহিদা খাতুন আসলে ইলেকশন করেছে। তো সবকিছু মিলে যে কুমিল্লার যে সার্বিক অবস্থা আমরা দেখেছি, সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন পরিবেশনের মাধ্যমে এবং যারা রয়েছে এজেন্ট হতে শুরু করে প্রিজাইডিং হতে শুরু করে যারা রয়েছেন সকলেই সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন আমরা বলতেই পারি, যেহেতু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা জানি বাংলাদেশের যে প্রেক্ষাপটে আসলে নির্বাচন আসলে কেউ না কেউ আসলে তার জীবন দিতে, আমরা সেই দিক থেকে বলবো কুমিল্লা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তার জন্য আসলে আমরা একটা জানি রাখি, কুমিল্লার যে নির্বাচন হয়েছে তাতে ধন্যবাদ পাওয়ার যোগ্য যারা প্রশাসন বলেন, নির্বাচন অফিসার বলেন, এবং যারা ভিতরে কাজ করাচ্ছে নেতা কর্মী থেকে শুরু করে তার প্রিজাইডিং অফিসার সকল ভোটারদেরকে আসলে তারা বলেছেন আসলে এই ধরনের নির্বাচন সকলের কাম, সকলে বলছেন ভবিষ্যতে যাতে এই ধরনের নির্বাচন অনুষ্ঠিত। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমরা জানি প্রায় 6000 আনসার, 1000 পুলিশ এবং 36 জন ম্যাজিস্ট্রেট সমন্বয়ে আসলে নির্বাচনটা বিজিবি উপস্থিত ছিল। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ছিল কুমিল্লা থেকে নির্বাচন সর্বশেষ পরিস্থিতি। তন্নি, ধন্যবাদ সুমন আপনাকে, সেই সাথে সালে এলাহিকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার এবং কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের সবশেষ তথ্য। তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে দুপুর 12টা পর্যন্ত ভোট পড়েছে 20% নিচে। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম। জানান, ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 20 উপজেলার নির্বাচন হবে আগামী 9 জুন। দুপুর 12টা পর্যন্ত যে প্রাপ্ত তথ্য, তাতে কোনো কেন্দ্রে 16%, কোনো কেন্দ্রে 17%, কোনো কেন্দ্রে 20% এরকম ভোট কাস্ট হচ্ছে মর্মে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর উল্লেখযোগ্য বড় ধরনের কোনো ঘটনা নির্বাচন সংশ্লিষ্ট ঘটেনি। আজকের পূর্ণ নির্ধারিত তফসিল অনুযায়ী চান্দিনা উপজেলার ভোট গ্রহণ পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী 5 জুন তারিখে চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটজনিত কারণে চাঁদপুর জেলার যে 2টি উপজেলা কোচি এবং ফরিদগঞ্জ, এটারও নির্বাচন আমাদের চতুর্থ ধাপের সাথে 5 জুন তারিখে অনুষ্ঠিত হবে। বাকি যে আমাদের 20টি উপজেলা রয়েছে, সেই 20টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 9 জুন রোজ রবিবার। উপকূল জুড়ে স্পষ্ট ঘূর্ণিঝড় রিমালের টানা 2 দিনের তাণ্ডবের ক্ষতচিহ্ন। ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। আরও জানাতে ভোলা এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা এবং নূর ইসলাম রকি। প্রথমেই যাচ্ছি ভোলায়। দর্শক, ভোলায় ত্রাণ কর্মসূচি চলছে, সেই বিষয়ে আমাদের বিস্তারিত জানাতে চান। ধন্যবাদ। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলার উপকূল কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ এবং বিধ্বস্ত হয়েছে প্রায় 2000 এবং আংশিক ক্ষতি বিধ্বস্ত হয়েছে প্রায় 5000 ঘরবাড়ি। অর্থাৎ বলা যায় ভোলা 7টি উপজেলায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ বিতরণ কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। গতকালকেই আমরা দেখেছি, গতকালকে বিকেল থেকে সেই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং আজকে চলছে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের ত্রাণ বিতরণ কার্যক্রম কিন্তু চলছে এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন তাদেরকে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। এবং আমরা একটু সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে লাইভে যুক্ত করতে চাইব। আমি জানতে চাইব এখানে ক্ষতিগ্রস্ত কেমন হয়েছে আর ক্ষতিগ্রস্তদের জন্য কি ধরনের সহায়তা আপনারা দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে আমাদের ভোলা সদর উপজেলা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ পানিবন্দী হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের কিন্তু যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছিল তাদেরকে আশ্রয়কেন্দ্রে অবস্থানকালীন সময় তাদেরকে আমরা শুকনো খাবার বিতরণ করেছি এবং এর পরবর্তীতে কিন্তু আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহারের চাল রয়েছে এবং শুকনো খাবার রয়েছে এটা কিন্তু আমরা বিতরণ করছি প্রতিটি ইউনিয়নে গিয়ে। আমাদের প্রায় আপনারা জানেন যে আমাদের ভোলা সদর উপজেলায় প্রায় 82টি ঘর একবার সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং 830টি ঘর কিন্তু আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে এবং আমাদের প্রায় 26 কোটি টাকার অধিক পরিমাণে আমাদের ক্ষতি হয়েছে বিভিন্ন মৎস্য এবং কৃষি খাত সহ অন্যান্য খাতে, রাস্তাঘাট সহ। আমরা এখন আমাদের এই ভেদুরি ইউনিয়নে আজকে আমরা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু আমাদের চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
ধন্যবাদ আপনাকে। তন্নি, যেমনটি শুনছিলেন যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে, একই সাথে ভোলা চরপেশন উপজেলায় কিন্তু দুর্যোগ ত্রাণ মন্ত্রীও কিন্তু সেখানে এসেছেন এবং তিনিও কিন্তু ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদেরকে কিন্তু ত্রাণ বিতরণ করছেন এবং উপকূলে এই যে 4 দিন পর যে ত্রাণ সহায়তা পেয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মুখে অনেকটা হলেও হাসি ফুটেছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ঘূর্ণিঝড় পরবর্তী দুর্গত মানুষের মাঝে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি। আপনার সেখানকার ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্তদের কি অবস্থা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ছোটন। আপনি জানেন যে খুলনায় কিন্তু রিমেল পরবর্তী যে প্রভাব, আসলে এটার খুবই খারাপ অবস্থা। খুলনা জেলা প্রশাসনের সূত্র থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে 46টি কেন্দ্র থেকে কিন্তু নদীর চিরে আসলে পানি প্লাবিত হয়ে গ্রামে প্রবেশ করেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দাকব এবং পাইকগাছা উপজেলার ঠিক মাঝামাঝি অবস্থানে। এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভদ্রা নদী বেড়িবাঁধ ভেঙে কিন্তু তেলুটি যে ইউনিয়ন পরিষদের তেলিখালি যে গ্রামটি আছে এই গ্রামটি আসলে প্লাবিত হয়েছে। এটি কিন্তু 22 নম্বর পোল্ডারের। এখানে কিন্তু হাজার হাজার মানুষ এখন ঘর ছাড়া, তারা পানিবন্দী, তারা রাস্তার উপর অবস্থান করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই বেড়িবাঁধের পাশ দিয়ে কিন্তু যে রিমেলের যে ঝড় ছিল এই ঝড়ে কিন্তু রাস্তা পুরোপুরি ভেঙে গিয়েছে এবং এইখানে আমরা এসে যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এখানে আসেনি। তবে স্থানীয় জনপ্রতিনিধি আমাদের জানিয়েছে যে ভূমি মন্ত্রী এবং এখানকার ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এরা সকলে এখানে এসেছিল। তবে এখানকার মানুষদের যে ক্ষোভ সেটা হচ্ছে যে এই যে পোল্ডারটিতে আসলে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে এইটার মেরামতের জন্য যে পর্যাপ্ত টাকা ছিল এই টাকাটা আসলে রিমেলের আগে ব্যবহার করা হয়নি, যার কারণে কিন্তু এই রিমেলের কারণে এখান থেকে বেড়িবাঁধ ভেঙে আসলে পানি প্রবেশ করেছে। আমরা এখানে একটু কথা বলবো একজন জনপ্রতিনিধির সাথে, তাকে জানতে চাইবো যে এখানে কিভাবে ভেঙেছিল এবং কি ঘটনা একটু বলবেন। গত দিন আগে এখানে রিমেলের আক্রমণ করে আমাদের 10 থেকে 12 ফুট পানি এখানে মানে নদীতে বৃদ্ধি হয়, কারণে আমাদের রমজান মানে সবাই এখানে আমাদের কারণে এখন বেশি লোক অনেকেই আমাদের অবজার্ভ করে এখানে খাওয়ার পানি দর্শক আপনারা শুনতে পারলেন যে এইখানে আসলে বেড়িবাঁধ ভেঙে আসলে প্রায় 15 থেকে 20 হাজার মানুষ আসলে এখন পানিবন্দী এবং তারা একমাত্র আশ্রয় রাস্তার উপর তারা অবস্থান করছে এবং আসলে তারা পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার কারণে আসলে দুর্বিষহ জীবনযাপন করছে। সুপেয় পানির অভাব রয়েছে, খাবার পানির অভাব রয়েছে, গবাদি পশু আসলে রাখার অভাব রয়েছে, চরম দুর্ভোগে আছে এই পাইকগাছা উপজেলার মানুষ। ধন্যবাদ রকি আপনাকে। সেই সাথে ছোটন আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক, খুলনা এবং ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লবণ পানি প্রবেশ করেছে বন্য প্রাণী ও বন্যজীবীদের জন্য করা মিঠা পানির পুকুরে। পাওয়া যাচ্ছে হরিণ সহ বন্য প্রাণীদের মরদেহ। ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের অফিস, কর্মীদের থাকার জায়গা, ট্রলার জেটি সহ বিভিন্ন স্থাপনা। বিশেষজ্ঞরা বলছেন সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এটি রক্ষা করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘূর্ণিঝড় রিমাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রক্ষা করলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় 2 দিন জোয়ার জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। বনের বিভিন্ন এলাকায় 26টি হরিণের মৃতদেহ পাওয়া গেছে। বিভিন্ন এলাকা থেকে 17টি জীবিত হরিণ উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন বনরক্ষীরা। এদিকে সুন্দরবনের বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য করা মিঠা পানির পুকুরগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণ পানি প্রবেশ করে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সবকটি পুকুর। এছাড়া সুন্দরবনের কটকাট এলাকার পুকুরটি সাগরে বিলীন হয়ে গেছে। তবে লবণ পানিতে পূর্ণ হয়ে যাওয়া পুকুরগুলো সেচ দিয়ে নতুন করে সুপেয় পানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক। সুন্দরবনের যে পুকুরগুলো নিমজ্জিত হয়ে গেছে নোনা পানিতে, সেগুলো সেচ দিয়ে লবণ পানি মুক্ত করে সেখানে আবার বৃষ্টি পানি ধরার ব্যবস্থা করতে হবে। ঝড় জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য সুন্দরবনের অভ্যন্তরে আরো উঁচু টিলা করা প্রয়োজন বলে জানায় সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন। সুন্দরবনের যে প্রকল্পগুলো অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে সেগুলোকে অনতিবিলম্বে ছাড় দিয়ে এগুলোকে বাস্তবায়ন করতে হবে
আমাদের বন্যপ্রাণীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রক্ষা করবে সুন্দরবন। তাই সুন্দরবনের যেন কোনো ক্ষতি না হয় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। উপকূলীয় অঞ্চলে যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তার ভিতরে সুন্দরবন আমাদের রক্ষা কবচ। যত প্রাকৃতিক দুর্যোগ, সব দুর্যোগ থেকে মায়ের আঁচল যেরকম মা বাচ্চাকে আগলে রাখে, সুন্দরবন দক্ষিণ পশ্চিম অঞ্চলকে আগলে রাখছে। প্রথম যে ধাক্কাটা আসে সেটা সুন্দরবন সে ধাক্কাটা সামলিয়ে নেয় এবং গ্রাজুয়ালি এর স্পিডটা কমিয়ে দিতে পারে এবং ওই এলাকার স্থানীয় জনগণ জানমাল থেকে রক্ষা পেতে পারে। 10,000 বর্গ কিলোমিটারের আয়তনের সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েছে 6,517 বর্গ কিলোমিটার। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতি নিয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে আরো জানাচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন। ঘূর্ণিঝড় রেমালের আঘাতের পরে দাঁড়িয়ে আছি দ্বীপ গাবুরার এই যে বেড়িবাঁধ, দুর্বল বেড়িবাঁধ, 60-এর দশকে সেই দুর্বল বেড়িবাঁধের সামনে। এখানে দেখা যাচ্ছে এই বেড়িবাঁধটি কিভাবে ছিঁড়ে ঘুরে একেবারে একাকার হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এই ছেঁড়া এই জিও ব্যাগগুলোই কিন্তু টিকিয়ে রেখেছিল এই দ্বীপকে এবং এই দ্বীপের মানুষদেরকে। এবং এই দ্বীপের মানুষরা কিন্তু দুর্যোগের সাথে যুদ্ধ করতে করতে এক একজন কিন্তু দুর্যোগ যোদ্ধা হয়ে গিয়েছেন। তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে একই সাথে এই রিমালের 2টা দিন তারা কিন্তু প্রাণান্তর এই দ্বীপের মানুষদেরকে রক্ষা করার জন্য এখানে কিন্তু এই বেড়িবাঁধের উপরে দাঁড়িয়ে তারা কাজ করে কিন্তু এই দ্বীপকে রক্ষা করেছিল। সেই সব দুর্যোগ যোদ্ধাদের সাথে একটু কথা বলতে চাই। একেবারে মাতৃতুল্য সেই সব মানুষরা কিভাবে তারা রক্ষা করেছে এই দ্বীপকে, এই দ্বীপের মানুষদেরকে, সেটি আমি একটু তাদের কাছ থেকে শুনতে চেষ্টা করব। কি সেই রিমালের পরশুদিন রিমালের দিন কি করলেন বলেন তো? বললাম ওই গ্রামের লোকজন, অবদার লোকজন সব একতা রাস্তায় বস্তা দিছি, মাটি দিছি, রক্ষা করে সারা রাত দিন খাবার না দাবা না এই অবস্থায় রাস্তাঘাটে দিন গেছে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে এখানে পেয়েছি, মোহাম্মদ সালাউদ্দিন। আমি ওনার কাছে জানবার চেষ্টা করব যে এই ঘটনাটি কিভাবে ঘটলো। এর আগে আমরা দেখেছি যে ইতিপূর্বে এই অবস্থা ফেলে রেখে অন্যান্যদেরকে আমরা চলে যেতে দেখেছি। এখানে কিভাবে এই রক্ষাটি হলো সেটি একটু জানবার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। আসলে ভৌগোলিক যে অবস্থান গাবুরা ইউনিয়নের, এই কারণেই এই যে দ্বীপ ইউনিয়ন এটি বারবার ঘূর্ণিঝড়ে কবলিত হয়। এর আগে সিডর, আয়লা, আমপান, ইয়াসের আঘাতে এই যে গাবুরা ইউনিয়নের মানুষের জনজীবন সেটা অনেকটাই পিছিয়ে পড়েছিল। তো সেই ভয়াবহ অবস্থার যেন পুনরাবৃত্তি না হয়, সরকার থেকে আমাদের উপর কঠোর নির্দেশনা ছিল যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে এই যে ভাগ্য বিপর্যস্ত মানুষজন আছে তাদের পাশে থেকে সাথে নিয়ে বাঁধ রক্ষা করতে হবে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম আমরা কিন্তু এখানকার মানুষদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে দেখেছি যে তারা কিন্তু বারবার যুদ্ধ করে, জীবনের সাথে যুদ্ধ করে টিকে থেকেছে। যেমনটি আমরা জানতে পারি যে মানুষের বা রাজকন্যার জীবন যেমন করে আছে, যেমনভাবে টিকে থাকে ওই যে পাখির প্রাণের মধ্যে যেমনটি জীবনটা টিকে থাকে, ঠিক তেমন এই বেড়িবাঁধের উপরেই টিকে থাকে এই গাবুরার মানুষদের জীবন। আমরা এখানকার স্থানীয়দের সাথে একটু কথা বলার চেষ্টা করি। কি করলেন আজ 2টো দিন, আপনারা কিভাবে রক্ষা করেছেন বাঁধ? যখন ঘূর্ণিঝড় শুরু হলো, গাবুরা তো এমনি দুর্যোগ প্লাবিত এলাকা, যেটা দ্বীপ ইউনিয়ন। এখানে প্রায় বিভিন্ন আইলা সিটুর বিভিন্ন ঝড় দেখেছি, আসলে এলাকা প্লাবিত হয়, জনজীবন দুর্বিষহ হয়ে পড়ে এবং অনেক মানুষ মারাও গেছে ইতিপূর্বে। কিন্তু এবার প্রত্যেকটা দুর্যোগে ইতিপূর্বে বর্তমানে যে এই রেমাল আঘাত আনলে আমরা আল্লাহর রহমতে আল্লাহ সহায় ছিল এবং পানি উন্নয়ন বোর্ড মানে অবদা এবং ঠিকাদার প্রতিষ্ঠান তাদের সহযোগিতায় এই আমরা যেমনটি শুনছিলাম যে এখানে কিন্তু সম্মিলিত একটা চেষ্টার মধ্য দিয়ে এই দ্বীপ ইউনিয়নকে রক্ষা করতে পেরেছে স্থানীয় মানুষরা। কিন্তু তার মধ্যেও কিন্তু বেশ অনেকগুলো ক্ষতি এখানকার মানুষের হয়েছে। যেমন এখানকার মানুষরা হচ্ছে মৎস্যজীবী, সেই তাদের ঘেরগুলো অতিবৃষ্টিতে কিন্তু একাকার হয়ে গিয়েছে, কিন্তু প্রাণে রক্ষা পেয়েছে এই বাঁধের কারণে। নিশ্চয়ই এই বাঁধ টেকসই বাঁধে রূপান্তরিত হবে, এখানকার মানুষের সেই প্রাণের দাবি পূরণ হবে এবং তার মধ্য দিয়ে এই গাবুরাবাসীর হাজার হাজার মানুষের জীবনও রক্ষা পাবে। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। দেখছেন দেশ জনপদ সংবাদ।
দেখছেন দেশ জনপদ সংবাদ। নরসিংদীতে আবারও ঘটল রাজনৈতিক হত্যাকাণ্ড। এবার সন্ত্রাসীদের গুলিতে খুন হলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান। এ সময় গুলিবিদ্ধ হন আরও দুজন। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। সহকর্মী সুমন বর্মনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। মঙ্গলবার রাত 12টায় প্রতিদিনের মতো নরসিংদী সদর উপজেলার ভগীরথপুর চেয়ারম্যান মার্কেটের নিজ অফিস থেকে 8-10 জনকে নিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন মেহেরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান। ভগীরথপুরের বাবা টেক্সটাইলের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে ককটেল ছোড়ে। এ সময় তারা বিচ্ছিন্ন হয়ে পড়লে হামলাকারীরা সাবেক ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছুড়লে মাহবুবুল সহ 3 জন গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা মাহবুবুলকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। আমরা এই জায়গায় ওই চিবা ছিল, চিবার মধ্যে দাঁড়াইছি, আমরা খালি ঘুমাইছি যে ভাই মারতাছে। পরে স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মাহবুবুলকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ফরহাদ ও সাইদ পাপন পাপ্পুর অবস্থার অবনতি হয় রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে। মাহবুবুল হাসান প্রথমে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরে 2016 সালে মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু গত ইউপি নির্বাচনে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজহার প্রমিত প্রান্তের কাছে দলীয় মনোনয়ন হারিয়ে চেয়ারম্যান পদ থেকে ছিটকে পড়েন তিনি। নরসিংদীতে জনপ্রিয় নেতাদেরকে কুচক্রী মহল একের পর এক হত্যা করে যাচ্ছে। রাজনীতিতে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করছেন কর্মী সমর্থক ও স্বজনরা। তাই তাদের সাথে আমাদের জমি জমা নিয়ে কোনো হিংসা নাই, তাদের সাথে আমাদের জমি জমা নিয়ে কোনো ঝামেলা নাই, কিন্তু তারা রাজনীতির প্রতি হিংসায় তারা আমার ভাইয়ের রাজনীতি দেখতে পারে না। পরপর রাজনৈতিক খুনিদের বিচার হয় না বিদায়ী এরকম হত্যাকাণ্ড সংঘটিত হইতেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। গত 1.5 মাসের ব্যবধানে জেলায় প্রতিপক্ষের হাতে সাবেক চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্য সহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এছাড়া মঙ্গলবার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে পাওয়া মাংসপিণ্ড আনারের দেহাবশেষ কিনা তা জানতে ডিএনএ টেস্ট করা হবে। আনারের মেয়েকে নমুনা সংগ্রহের জন্য কলকাতায় ডেকেছে গোয়েন্দা পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার 2 সপ্তাহ পর তার মরদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। মঙ্গলবার কলকাতার নিউ টাউনের সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাবশেষ খুঁজে পায় গোয়েন্দা পুলিশ। তবে সেটি এমপির দেহাবশেষ কিনা তা নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা করতে হবে বলে জানান বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন আর রশিদ। আমরা সেপটি ট্যাঙ্কে আমরা যেভাবে তাদের রিকোয়েস্ট করেছিলাম সেভাবে তারা কাজ করে কিন্তু সেই সেপটি ট্যাঙ্কি থেকে তারা কিন্তু মাংসগুলি উদ্ধার করেছে এবং প্রিজার্ভ করেছে এবং এগুলি আমরা ওনাদের সাথে কথা বলবো। এটা ফরেনসিক, এখানে অবশ্য ফরেনসিকটা আগেভাগে হয়ে যায়, বাংলাদেশে একটু দেরি হলো, এই কলকাতা তো ফরেনসিক আগেভাগে হয়, তারা ফরেনসিক করবে। তারপরে মৃত যে আমাদের এমপি আনার সাহেবের তার ভাই আছে, তার মেয়েরা আছে, তাদেরকে এনেও ইচ্ছা করলে ডিএনএ করে তারপরে কনফার্ম হওয়া যাবে এটি আসলে এই মাংস দেহের কার। এমপি আনারের মেয়ে জানান ডিএনএ টেস্টের নমুনা দিতে দ্রুততম সময়ের মধ্যেই তিনি কলকাতা যাবেন। এখনো পর্যন্ত ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি, তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। রাজধানীতে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান এমপি আনার হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারীকে কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এটির বিষয়ে আমাদের যে ধরনের প্রচেষ্টা করা দরকার পুলিশের পক্ষ থেকে সেটির সর্বোত্তম চেষ্টা করা হবে। এটির বিষয়ে যেহেতু তিনি আমাদের জাতীয় সংসদের একজন মাননীয় সদস্য ছিলেন, তারপরেও অন্য যে কোনো মাধ্যম বা কূটনৈতিক যে কোনো চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ বিষয়ে করা হবে। বিচার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান 2 দেশের মধ্যে আলোচনা করেই প্রক্রিয়া ঠিক করা হবে। বাংলাদেশের আইনে বিচার হতে পারে,
এবং ইন্ডিয়াতে ঘটনা ঘটেছে, ইন্ডিয়াতেও বিচার হতে পারে। তো সুতরাং এটি আমাদের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তারপরে করা হবে। 12 মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতা যান এমপি আনার। 14 মে থেকে নিখোঁজ হন। এর কয়েকদিন পর আইনশৃঙ্খলা বাহিনী জানায় কলকাতায় তাকে হত্যা করা হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ জনপদ সংবাদ। দেখছেন দেশ জনপদ সংবাদ। বাগেরহাটের কচুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে 2 ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মশিউর রহমান হাজরা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে কচুয়া উপজেলার ট্যাংরাখালী গ্রামে নিজ বাড়িতে মশিউর রহমান হাজরার সাথে জমি সংক্রান্ত বিবাদের জেরে বাকবিতণ্ডায় জড়িয়ে তার 2 ফুফাতো ভাই মোহাম্মদ সাব্বির ও মোহাম্মদ বাজিদ এক পর্যায়ে তারা মশিউর রহমানকে ছুরিকাঘাত করে। মশিউরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্ত 2 জনকে আটক করেছে পুলিশ। দেখছেন দেশ জনপদ সংবাদ। দেখছেন দেশ জনপদ সংবাদ। লালমনিরহাটে দিনের পর দিন বাড়ছে ভুট্টা চাষ। এবার প্রায় 33,000 হেক্টর জমিতে হচ্ছে ভুট্টার চাষ। তবে এখানে গড়ে ওঠেনি কোনো ভুট্টা প্রসেসিং কেন্দ্র ও সংরক্ষণাগার। এতে ভুট্টার ফলন ভালো হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। সহকর্মী জামাল বাদশার তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। লালমনিরহাট জেলার ব্র্যান্ডিং নাম ভুট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর। তবে এখনো জেলায় গড়ে ওঠেনি ভুট্টা প্রসেসিং কেন্দ্র বা সংরক্ষণাগার। 80-র দশকে মাত্র 40 একর জমিতে ভুট্টা চাষ শুরু হয় লালমনিরহাটে। এর ধীরে ধীরে জেলায় পাটগ্রাম, হাতিবান্ধায় বাড়তে থাকে চাষ। এবার 5 উপজেলায় ভুট্টা চাষ হয়েছে 32,910 হেক্টর জমিতে। তবে ভুট্টা নির্ভর শিল্প কারখানা ও সংরক্ষণাগার না থাকায় দ্রুত ভুট্টা বিক্রি করতে হয় চাষিদের। এতে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদের। তো সুন্দর ফলন হয়েছে, কিন্তু ভুট্টা লাভ হচ্ছে, কিন্তু ভুট্টা রাখার পর যে 10টা টাকা বেশি বেনিফিট পাবো সেরকম প্রসেস আমাদের নাই। আমাদের ভুট্টার ফসল আর কি রাখার মতো বা প্রসেসিং করার মতো এই লালমনিরহাট জেলায় কিছু নাই। যদি রাইখে বিক্রি করি তাহলে হয়তো বা কিছু লাভ হতে পারে। এদিকে বীজ, কীটনাশক, পানি ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে এ ফসল চাষে বেড়েছে খরচ। এই ফ্যাক্টরি না থাকার কারণে ভুট্টা তো বাইরে চলে যায়, সে ভুট্টা তো আমাদের জালালের মাধ্যমে চলে যায়। নগদ এই ভাঙা নাকি নগদই বিক্রি করা নাকি, তাছাড়া তো উপায় নেই। সংরক্ষণাগার থাকলে কৃষকরা অধিক লাভবান হতো, স্বীকার করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষকরা যদি নিজেরা সংরক্ষণ করতে পারতো তাহলে এই ভুট্টার দামটা আর বেশি পেত। আর সরকারিভাবে আপাতত কোনো ভুট্টা ক্রয় কেন্দ্র বা এই ধরনের কিছু নাই। অর্থনৈতিক উন্নয়নে ভুট্টা নির্ভর শিল্প কারখানা গড়ে তোলার বিষয়ে কেউ এগিয়ে আসলে সহযোগিতা করার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা বেসিকে তাদের প্লট দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যক্তিগত জমিতেও অনেকে তারা এই ভুট্টা নির্ভর শিল্প কারখানা স্থাপনের জন্য আগ্রহ দেখিয়েছে এবং তারা এগিয়ে আসতেছেন। আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। বর্তমানে প্রতি মন ভুট্টা 800 থেকে 1000 টাকায় মিলছে। তবে সংরক্ষণাগার থাকলে 1200 থেকে 1500 টাকা দাম পাবেন বলছেন চাষিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 27 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। প্রথম 4 ঘন্টায় ভোটের হার 20% নিচে। স্থগিত 20 উপজেলা নির্বাচন হবে 9 জুন। এখনো স্বাভাবিক হয়নি উপকূলের জনজীবন। দৃশ্যমান হচ্ছে উপকূলের ধ্বংসযজ্ঞ। এবারও বুক চিতিয়ে দুর্যোগ থেকে রক্ষা করল সুন্দরবন। সপ্তাহ ব্যবধানে নরসিংদীতে আবারও রাজনৈতিক হত্যাকাণ্ড। এবার সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, পরিকল্পিত দাবি স্বজনদের। এমপি আনার হত্যার জট খোলেনি এখনো। ডিএনএ পরীক্ষায় কলকাতায় যাচ্ছে মেয়ে। মূল পরিকল্পনাকারীকে ফিরিয়ে আনার চেষ্টায় পুলিশ। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।